সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। শেখ হাসিনার মামলার রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা মামলার রায়ের প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন তিনি। এদিকে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, বাংলাদেশের 18 কোটি মানুষের গণ আকাঙ্ক্ষা আংশিক হলেও ট্রাইব্যুনালের রায়ে পূরণ হয়েছে। শাহিন আলমের ক্যামেরায় আরও জানাচ্ছেন কাউসার আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সেমিনার শেষে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তবে অপরাধ বিবেচনায় এই সাজা যথেষ্ট না হলেও আগামীতে কোনো সরকার বা কোনো ব্যক্তি যেন ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে তার জন্য উদাহরণ হয়ে থাকবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে আজকে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। তবে আসামি ফ্যাসিস্ট শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি মামুন, তাদের অপরাধের তুলনায় এই সাজা যথেষ্ট কম। রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, কোনো অপরাধী যে আইনের ঊর্ধ্বে নয় সেটির উদাহরণ আজকের রায়। বাংলাদেশের ইতিহাসে অনেক কারণে আজকের দিনটি গুরুত্বপূর্ণ। তার মধ্যে অন্যতম হলো কোন একজন সরকার প্রধানের সর্বোচ্চ সাজা, এটা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। এটা স্মরণীয় হয়ে থাকবে। আগামী দিনে বিচার কাজের সঙ্গে জড়িত কেউ যেন কর্তৃত্ববাদী না হয়ে ওঠেন সেই শিক্ষা দেবে আজকের এই ঘটনা, এমন মন্তব্য করেন তিনি। আমরা মনে করি এই বিচারের ব্যাপারে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই, কারণ বিচার স্বচ্ছ হয়েছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আগামী 1 মাসের মধ্যে দেশে ফিরিয়ে এনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকরের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে এক সংবাদ সম্মেলনে রায় পরবর্তী প্রতিক্রিয়ায় এমন দাবি জানান তিনি। একই সময় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণায় জুলাই গণ অভ্যুত্থানের সব অংশীজনকে অভিনন্দন জানান তিনি। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের বিচারিক ইতিহাসে এটি একটি মাইল ফলক। সবকিছুর বিচারের রায় আজ আমরা পেয়েছি। মানবতা বিরোধী রায়ে হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানাচ্ছি এনসিপি। তবে এই রায়েই আমরা সন্তুষ্ট নই, কার্যকর হলে সন্তুষ্ট হব। সেদিনই জুলাই আহত ও শহীদ পরিবাররা শান্তি পাবে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে আবারও চিঠি লেখা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সোমবার সচিবালয়ে রায়ের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। এ সময় আইন উপদেষ্টা বলেন, আমরা শেখ হাসিনাকে দেশে প্রত্যার্পণের জন্য ভারতের কাছে আবারও চিঠি লিখব। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেয়া অব্যাহত রাখে, তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশ মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা এবং একটা নিন্দনীয় আচরণ। বিস্তারিত মণ্ডলে নামের রিপোর্টে। জুলাই গণ অভ্যুত্থান চলাকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার ফাঁসির রায়ের পর সচিবালয়ে পৃথকভাবে সাংবাদিকদের সাথে কথা বলেন আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টা। এখানে আমি তো কোনো আতঙ্ক দেখতে পারলাম না। আপনারা তো দেখলাম যে সারাদিন ঘুরতেছেন এদিক দিয়ে, ওখানে তো কৃষি মন্ত্রণালয়ে ঘুরতেছেন, খাবার কিনতে নাকি যাইতেছেন। আমি তো কোনো আতঙ্কই কোথায় দেখলাম না। আপনি তো ঘোরাফেরা করতেছেন, আমিও দেখলাম হাঁটতেছি, আপনিও হাঁটতেছেন। এখানে কিসের আতঙ্ক? নিজ মন্ত্রণালয়ে রায় নিয়ে প্রতিক্রিয়ায় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, পৃথিবীর যে কোনো আদালতে বিচার হলে সর্বোচ্চ সাজাই পেত শেখ হাসিনা। আর শেখ হাসিনা এবং তার সহযোগীদের মানবতা বিরোধী অপরাধের যে তাজা, অকাট্য, জোরালো, বিস্তৃত প্রমাণ রয়েছে, তাতে পৃথিবীর যে কোনো আদালতে বিচার হলেই তার সর্বোচ্চ শাস্তি হওয়ার কথা। শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণের জন্য আবারও চিঠি দেওয়া হবে বলেও জানান তিনি। আমরা শেখ হাসিনারকে দেশে প্রত্যর্পণের জন্য, এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে, তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা এবং একটা নিন্দনীয় আচরণ হবে বলেও মন্তব্য করেন ডক্টর আসিফ নজরুল। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে, তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা, একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ।
মণ্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবারের জাতীয় নির্বাচনে জেলা প্রশাসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, কোনোভাবেই ব্যর্থ হওয়ার সুযোগ নেই। এই নির্বাচনের মাধ্যমে জাতি নবজন্ম লাভ করবে এবং জেলা প্রশাসকরা থাকবেন ধাত্রীর ভূমিকায়। প্রধান উপদেষ্টার কার্যালয়ে সদ্য পদায়নকৃত 50 জেলা প্রশাসক সহ 64 জেলা প্রশাসকদের উদ্দেশ্যে বক্তব্য দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী নির্বাচন ও গণভোটে শতভাগ সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়ে প্রধান উপদেষ্টা জানান, এবারের নির্বাচন গতানুগতিক কোনো নির্বাচন নয়, বরং এটি দেশ রক্ষার নির্বাচন। আগামী নির্বাচনকে শুধু 5 বছরের সরকার গঠনের নির্বাচন নয়, বরং গণভোট যুক্ত হওয়ায় এটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে উল্লেখ করে জানানো হয় প্রধান উপদেষ্টার বক্তব্যে। এটি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি নির্বাচন। জাতি বহু প্রহসনের নির্বাচন দেখেছে, সেই স্মৃতি ছাপিয়ে যেতে আমাদের ভূমিকা রাখতে হবে। মসৃণভাবে করতে পারি, সুন্দরভাবে করতে পারি, এটার অর্থ কি সেটা জানা, পরিষ্কার বুঝি কিনা। কারণ আমাদের মাথার মধ্যে আছে ওই আগে প্রহসনমূলক যে নির্বাচন হয়েছে সেটা হলো আমাদের রিসেন্ট মেমোরি। 15 বছর আগের কথাও হয়তো কারো মনে নেই এখন। কাজে খুব খারাপ ধরনের অভিজ্ঞতা আমাদের, যেটা স্মৃতিতে যেগুলো আছে সেগুলো খারাপ স্মৃতি। সেই খারাপ স্মৃতি থেকে শতাব্দীর নির্বাচন আয়োজন করার নতুন চিন্তা মাথার মধ্যে ঢোকানো কষ্টের জিনিস। নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দিকে কমিশন এগিয়ে যাচ্ছে দাবি করে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, ভোটারদের জন্য নিরাপদ ভোটের পরিবেশ তৈরিতে রাজনৈতিক দলের সহায়তা প্রয়োজন। বিস্তারিত শেখ সোহাগের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংলাপের প্রথম পর্বে 6টি দলকে আমন্ত্রণ জানানো হলেও অংশ নেয়নি বাংলাদেশ লেবার পার্টি। অবশেষে 5টি দলের প্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসেন কমিশন। শুভেচ্ছা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশন বলেন, ভবিষ্যতে যত চ্যালেঞ্জে আসুক না কেন কমিশন তা মোকাবেলা করতে প্রস্তুত। ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে প্রার্থী এবং রাজনৈতিক দলগুলোকে আচরণবিধি প্রতিপালনের উপর জোর দেন সিইসি। একটা জিনিস বুঝেছি আমরা এখানে, এই বোঝার মধ্যে ভুল নাই যে পলিটিক্যাল পার্টি অ্যান্ড দেয়ার মেম্বার্স এবং তাদের সহযোগিতা ছাড়া সুন্দর কোনো নির্বাচন করা যাবে না, এটা একদম নিশ্চিত। তো আপনাদেরকে আমন্ত্রণ জানানোর আমাদের মূল লক্ষ্য হলো এই আচরণবিধিটা যাতে পরিপালন হয় সেটা নিশ্চিতকরণের জন্য আপনাদের সহযোগিতা আমাদের দরকার হবে। এ সময় রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা বলেন, আচরণবিধি লঙ্ঘিত হলে কমিশন কী ধরনের ব্যবস্থা নেয় তার উপর কমিশনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নির্ভর করবে। এই যে নির্বাচন, একদিকে কালো টাকা, একদিকে বেশি শক্তি, অস্ত্র, সব ব্রহ্মাস্থান, আপনার তত্ত্বই সত্য, আপনার 10% আমি স্বাগত জানাচ্ছি। এই 4টে জিনিস রেখে পৃথিবীর কেউ বলতে পারে আমি নির্বাচন করতে পারবো। আচরণবিধি ভঙ্গের জন্য প্রার্থীকে তার প্রার্থীতে বাতিল করার ক্ষমতা আপনাদের থাকতে হবে। এটা যদি পারেন তাহলে 2টা, 5টা, 10টাকে যখন আপনি তার প্রার্থীতে বাতিল করবেন বাকিরা সোজা হয়ে যাবে। আমাদের মনে হচ্ছে মিস্টার AM নাসিরউদ্দিন মহোদয় শ্রদ্ধাভাজন ব্যক্তি, আপনার নেতৃত্বে বর্তমান কমিশন বাংলাদেশে সেই শূন্যস্থানটা পূরণ করতে পারবেন, যেন ভবিষ্যতে আমরা আপনাদেরকে রেফার করতে পারি। এই আচরণবিধি লঙ্ঘনের মাধ্যমেই আপনাদের সদিচ্ছা, কষ্ট সবকিছুর ফাইনাল প্রতিফলন হবে। অফিসারদের অঙ্গীকারনামা সম্পাদন, আচরণবিধি যেখানে মানার জন্য বাধ্যতামূলক করা হচ্ছে সেখানে পূর্ণ অঙ্গীকারনামা সম্পাদনের প্রয়োজনীয়তা দলীয়ভাবে এবং প্রার্থীগতভাবে আছে কিনা সেটা পুনর্বিবেচনার দাবি রাখে বলে বাংলাদেশ মুসলিম লীগ BML মনে করে। মিস ইনফরমেশন ও ডিস ইনফরমেশন নিশ্চিতকরণে ফাস্ট ব্রেকিং টিম গঠনের দাবি জানান তারা। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। উত্তরবঙ্গের হালকা প্রকৌশল শিল্পের অন্যতম চালিকা শক্তি নীলফামারীর সৈয়দপুর। এখানকার শিল্প ও বাণিজ্যে বড় অবদান রাখছে এই শহর। বর্তমানে 500-এর বেশি কারখানায় বছরে প্রায় 300 কোটি টাকার পণ্য উৎপাদিত হয়। এর মধ্যে শতাধিক প্রতিষ্ঠান উৎপাদন করছে রেলওয়ের যন্ত্রাংশ, যার বার্ষিক বাজার মূল্য 50 কোটি টাকারও বেশি। মোহাম্মদ মাইনুল হকের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম।
স্বাধীনতার পর নীলফামারীর সৈয়দপুরে এক ধরনের শিল্প বিপ্লব ঘটে। একসময় আমদানি নির্ভর ছিল রেলওয়ের যন্ত্রাংশ, এখন সেটি সৈয়দপুরের হালকা প্রকৌশল খাতকে আলাদা মাত্রা দিয়েছে। কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে অনেকের জন্য। এমন কিছু নেই যা এখানে তৈরি হয় না। অনেকে রসিকতা করে সৈয়দপুরকে দেশের দ্বিতীয় জিঞ্জিরা নামেও অভিহিত করেন। এখানকার কারিগরদের দক্ষতার কারণেই কোটি কোটি টাকার বাজার তৈরি হয়েছে। বিভিন্ন ধরনের মাল বানাই, রেলের নাট বল্টু যেটাই হোক, মানে চেষ্টা করি যেটা আমার কারখানাতে আমি তৈরি করতে পারি। রেলে তো অনেক আইটেম আছে, আপনার লোকোমোটিভ আছে, ইঞ্জিনের, তারপরে হচ্ছে বগির আইটেম, ব্রেকের কাজ, চাকার কাজ, তারপরে হ্যান্ডেলের কাজ, গেটের কাজ, দরজা, সিট ইত্যাদি সব কিছুই করা হয়। যে কোনো জিনিসে আমাদের এখানে তৈরি করা হয়। পেপার মেশিনে আমি পেনিয়ামের দাঁত তৈরি করি, আবার আপনার এই যে চাবি গার্ড করা হয়, আর এটা এখন আমি রানিং তৈরি করতেছি এই মালটা, এগুলো সব রেলের কাজ। এটা হলো ট্রেনের ব্রেকের টানা। সহজ ঋণ সুবিধা ও আধুনিক প্রযুক্তিগত সহায়তা পেলে এই শিল্প আরও বিকশিত হবে বলে জানান এই কর্মকর্তা। বাংলাদেশ রেলওয়ে তথা বাংলাদেশ সরকারের বিভিন্ন আর্থিকভাবে অনেক কম মূল্যে ডিরেক্ট যদি এখান থেকে যন্ত্রপাতিগুলো নেওয়া হয়, তাহলে বাংলাদেশ সরকারের যেরকম অর্থ সাশ্রয় হবে, আমাদের এখানকার লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর আরও বেশি এগিয়ে যাবে। রেলওয়ে সূত্রে জানা যায় 1870 সালে ব্রিটিশরা সৈয়দপুরে গড়ে তুলেছিল বৃহত্তম রেলওয়ে কারখানা। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের ফাঁসির আদেশ, রাজ সাক্ষী মামুনের 5 বছরের জেল। হাসিনাকে ফেরাতে ভারতকে আবারও চিঠি দেয়া হবে, জানালেন আইন উপদেষ্টা। অবিলম্বে ফাঁসি কার্যকর চায় এনসিপি, রায়ে সন্তুষ্ট বিএনপি জামায়াত। এবারে নির্বাচন দেশ রক্ষার নির্বাচন বললেন প্রধান উপদেষ্টা, শতভাগ নিরপেক্ষতা বজায় রাখতে নির্দেশ ডিসিদের। এবং চ্যালেঞ্জ সত্ত্বেও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে যাচ্ছে কমিশন, দাবি সিইসির, রাজনৈতিক দলের সহায়তা কামনা। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।